আচ্ছা, চা ভালো হয়েছে, কিন্তু এই কাপটাতে কি কেউ আগে কিছু খেয়েছে? ও, আমি ওর চা খাওয়া দেখছিলাম মন দিয়ে, তাই উমা কি বলছে সেটা আমার কান অবধি পৌঁছে আসেনি। তখন উমা আমার কাঁধে তার হাত রেখে ধাক্কা দিয়ে বলল। কি রে, চুপ কেন, কথা বল। তখন আমার খেয়ালটা উমার থেকে সরল, তাই আমি ভালো মতো জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলি? বুঝিনি, আবার বল। আমি জিগাইলাম, এই চা কি আমি বাদে অন্য কেউ খেয়েছিল বা চোখে দেখেছিল? উমা এক চুমুক আরো নিয়ে মুখে, তুই আমার খাওয়া চা নিয়ে খাচ্ছ? উমা তখন তার মুখে থাকা চুমুকের চাটুকু আমার চেহারার উপর ফেলে দিল আর বলতে লাগলো। হোয়াট? আমার চেহারায় ওর মুখের চার সাথে একটু জ্বলতে লাগছিল, তাই আমি আমার চেহারাটা হাত দিয়ে ধরে বাথরুমে দৌড় লাগালাম। বাথরুমে এসে কোনো মতে ট্যাপের পানি ছেড়ে দিলাম, আর আমি আমার চেহারাটা ট্যাপের পানির নিচে রাখলাম। আমার চোখেও পানি আসতে লাগছিল কিছুটা। আমি যতক্ষণ চেহারাটা পানিতে রাখছিলাম ততক্ষণ ব্যথা লাগছিল না, ঠান্ডা লাগছিল। যখনই আমি চেহারাটা পানি থেকে সরাচ্ছিলাম তখনই জ্বলতে লাগছিল। এভাবে 10-15 মিনিট পর ট্যাপ বন্ধ করে দিলাম, কারণ এভাবে আর থাকা সম্ভব না। জ্বলছিল, তবু সেটা সহ্য করে চেহারাটা আয়নার সামনে নিয়ে আসলাম, আর দেখতে পারলাম চেহারাটা কিছুটা ফুলে গেছে। আমি চোখ বন্ধ করে আবার চোখগুলি খুলে বাথরুম থেকে বের হয়ে রুমে আসলাম, আর তখন দেখতে পেলাম উমা বাথরুমের সামনেই দাঁড়িয়েছিল আর আমাকে এমন অবস্থায় দেখে বলতে লাগলো। সরি সরি, আমি সত্যি সরি, আমি বুঝতে পারিনি এমনটা হবে আমার থেকে। আর আমার কারোর এটো লাগানো প্লেট বা কাপ জাতীয় কিছুতে সমস্যা হয়, শরীরে কাটার মতো বেঁধে। উমা এত কিছু বলল, কিন্তু আমার কিছুই শুনতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি নিজের কলেজ ব্যাগটা কাঁধে নিলাম আর রুম থেকে বের হতে লাগলাম। তখনও উমা সরি বলল, কিন্তু আমি ওর দিকে তাকালাম না। তারপর রুম থেকে বের হয়ে কিচেন রুমের সামনের রাস্তা দিয়ে বাসার বাহিরে চলতে লাগছিলাম। এমন সময় আম্মু কিচেন রুম থেকে আমাকে দেখতে পেল, তাই আমাকে জিজ্ঞেস করলো। কি রে, তুই কলেজে যাচ্ছিস মনে হয়, নাস্তা করবি না? না আম্মু, কলেজের ক্যান্টিনে করে নিব। কথাটা বলেই দ্রুত হাঁটতে লাগলাম আর বাসার বাহিরেও চলে এলাম। বাসার বাহিরে এসে বাইকটাই করে চলতে লাগলাম কলেজের রাস্তায়। আমি আজকে হেলমেট লাগাইনি, এতে চেহারার ব্যথাটা কিছুটা কমছে। তবু আমি কলেজের রাস্তার একটা মেডিসিনের দোকান থেকে চেহারা জ্বালাপোড়ার একটা ছোট্ট মলম আর প্যারাসিটামল নিয়ে খেয়ে নিলাম, আর দোকান থেকেই কিছুটা মলম মুখে লাগিয়ে নিলাম। এতে করে কলেজে আসার পথেই প্রায় সমস্ত ব্যথা কমে গেছে। বাইক নিয়ে কলেজেও পৌঁছে গেলাম, তাই পার্কিং প্লেসে গিয়ে পার্কিং করলাম বাইকটা আর ক্লাসরুমে চলতে লাগলাম। ক্লাসরুমে এসে দেখি আসিফ, ফাহিম আর আশরাফ বসে বসে কথা বলছে। আমি ওদের সামনে এগিয়ে গেলাম। তখন ফাহিম বলতে লাগলো। দেখ দেখ কে এসেছে। ফাহিম আসিফ ও আশরাফকে দেখিয়ে তখন আমি ফাহিমকে বললাম, সরি দোস্ত, তোর সাথে অমন করাটা আমার ঠিক হয়নি। তোর সরি তুই গিলাইয়া খা, তোরা দুইজনের চাইপা ধর। তখন আসিফ আর আশরাফ এসে আমার 2 হাত ধরলাম। তখন আমি একটু মন খারাপ করে বললাম, দেখ ভাই দেখ, তোদের ভাইয়ের মুখের দিকে চেয়ে দেখ। ভ্যাসলিন লাগাইছো? ফাহিম আমার চেহারাটার দিকে ভালো করে নজর দিয়ে, তুই খালি ফ্যাজলিনের মতো মলমটাই বুঝলি, বাকি আমার চেহারাটা ফুলে গেছে সেটা আর বুঝলি বা দেখলি না। তখন ফাহিম বলল। ছাড়ো রে। তখন আসিফ আর আশরাফ আমার হাত ছেড়ে দিল, আর ফাহিম আমাকে বেঞ্চে বসতে বলল। আমি বসলে ফাহিমও বসে পড়ল, আর ওরা দুজনও আমার দিকে তাকিয়ে হা 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 করে হেসে দিয়ে বলল। এটা নিশ্চয়ই তোর খালাতো বোনের প্যারা। হ ভাই, তোদের কাছে আর কি বা লুকামো। ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। ভাই, তুই কি সত্যিই খুশি হয়েছিস? আমাকে যখন হিট করছে তোর খালাতো বোনটা, তখন তুই কি খুশি হয়েছিলি? হুম, না না। আমিও না এর মধ্যেই। ফাহিমের কথা শুনে আমারও এমন অবস্থায় হাসি পেল। আমরা এইভাবেই হাসি মজার কথা বলছি, শুনছি। তারও কিছুটা সময় পর একজন ম্যাম এসে আমাদের ক্লাসটা নিয়ে গেল। তারপর একজন স্যার। এভাবে কয়েকটা ক্লাস হওয়ার পর কলেজ ছুটি হলো, আর কলেজ ছুটি হওয়ার পর আমি আর ফাহিম চলতে লাগলাম পার্কিং প্লেসে আমার বাইকটার জন্য। ফাহিম আমাকে হঠাৎ বলল। তোর খালাতো বোন তোকে হয়তো ভালোবাসে, আর না হয় তুই ভালোবাসিস। আমার দিক থেকে সেই ফিলটা পাইছি, কিন্তু ওর দিক থেকে কিছু জানি না। তাহলে বলে দে। আরে ভাই, এত দ্রুত বলা যায় নাকি? আর তাছাড়া খালাতো বোন হয়,
আর ও যদি না মানে আর আমার বাসায় বলে দেয় আমি ওকে চাই, তাহলে ভেজালও হতে পারে। তোর কথায় পয়েন্ট পয়েন্ট ভাব আছে। তাই তো পয়েন্ট কথাটা ইউজ করা আমারই স্বভাব। আমরা হাসতে হাসতে আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম কলেজের পার্কিং প্লেসে। আমি আমার বাইকটায় বসে পড়লাম আর আমার পিছনে ফাহিমও বসে পড়ল। আমি ফাহিমকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমি আমার নিজের বাসায় চলতে লাগলাম। উমার তখনকার কথা আমার কানে আসতে লাগলো। উমার কারো এঁটো থালা বা কাপে খেলে অ্যালার্জি বা কাটার মতো শরীরে লাগে। এগুলো শোনার পর নিজেকে নিজে আক্ষেপ করতে লাগলাম আর ভাবতে লাগলাম উমা কতবার আমাকে সরি বলছে, কিন্তু আমি শুনিনি। এটা কেমনে হলো? মাত্র একটু গরম চা আমার চেয়ার সহ্য করতে পারলো না। আমার হাতে থেকে 2 মিনিটের মতো ঠান্ডা, আবার রুমে আনতেও 3 মিনিট। আবার উমার মুখের ভিতরে থাকা ঠান্ডা থাকার কথা ছিল সেই চা, কিন্তু এতক্ষণ থাকার পরও বজ্জাত চা গরম থাকলো। আর উমার শরীরে হয়তো কষ্ট হয়েছিল। ওর ওই কষ্টের কাছে আমার চেহারার কষ্ট বেশি হয়ে গেছিল তখন। ছি সূর্য, ছি, তুই সূর্য হয়েও এতটুকু সহ্য করার ক্ষমতা রাখলি না। এভাবেই নিজেকে নিজেই ধুতে লাগলাম, আক্ষেপ করতে লাগলাম। নিজেকে আক্ষেপ করতে করতে বাসাতেও পৌঁছে গেলাম। বাসার বাহিরে বাইকটা রেখে বাসার ভিতরে চলে আসলাম। বাসার ভিতরে চলে আসলে দেখতে পেলাম আম্মু সোফায় বসে আছে। আম্মুকে দেখে আমি বললাম, আম্মু, উমা কি কিছু খাইছে? আর কই উমা? উমা তো সকাল থেকে কিছুই খেলো না। আমি ওর রুমে খাবার নিয়ে গেছিলাম। ও তোর কথা জিজ্ঞেস করছিল শুধু। তাছাড়া রুম থেকেও বের হয়নি একবারও। আচ্ছা, আমি দেখতেছি ওর কি হলো। আচ্ছা, তুই কি খেয়েছিলি রেস্টুরেন্টে বা ক্যান্টিনে? আম্মুর কথা এইমাত্র মনে পড়লো আমি সকাল থেকে কিছুই খাইনি। নিজের আক্ষেপ ছাড়া পেটটা ক্ষুধার কারণে মোচড় দিয়ে উঠল। তবুও আমি আম্মুকে বললাম, আম্মু খেয়েছি অনেক কিছুই, তার মধ্যে আক্ষেপটাই বেশি। আক্ষেপটা কি রেস্টুরেন্টের নতুন খাবার তাই চিনলাম না। নতুন রেসিপি, তবে ওটা গালাগালি। কথাটা বলেই নিজের রুমে আসতে লাগলাম আর রুমেও চলে আসলাম। রুমের দরজায় এসে যা দেখতে পেলাম তা শুনে আপনারাও অবাক হবেন। দেখতে পেলাম সুহা আর উমা আমার রুমের সোফায় বসে গেম খেলছিল। আমি কাশি দিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলে রেখে দিয়ে সুহাকে বললাম, তুই এখানে কেন? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? এটা তোমার রুম? উমা সুহাকে জিজ্ঞেস করলো। এটা তো আমারই রুম। ছিল, এখন এটা আমার রুম। তুই যাবি নাকি মায়ের খাবি? উমা আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমি উমার থেকে অন্যদিকে তাকালে উমা সুহাকে বলল, আচ্ছা তুমি যাও তো, এখন তোমার সাথে পরে আবার গেম খেলবো। আচ্ছা, তোমার কথাই গেলাম। তারপর সুহা রুম থেকে বের হয়ে গেল। তখন সুহা গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল। তখন আমি বললাম, রুমের দরজা বন্ধ করিস না বোন। কিন্তু উমা আমার কথা শুনল না। রুমের দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে আমার দিকে এগোতে লাগছিল উমা। এখন আমি আবারও বললাম, তুই এভাবে আমার দিকে তাকিয়ে আমার দিকে আসছিস কেন? তবুও উমা কোনো কথা বলল না, আমার দিকে এগোচ্ছে। উমা খুব আমার কাছাকাছি। তখন আমি বললাম, আচ্ছা আমি সরি সব কিছুর জন্য। তখনও উমা থামলো না। উমা আমার একেবারে কাছে চলে আসছে। আমার কেমন যেন লাগছিল। তখন উমা আমার মুখের বরাবর ওর ঠোঁটটা এগিয়ে আনলো। তখন আমি আমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেই। আর তখন উমা আমার শার্টের কলারটা দুহাত দিয়ে চেপে ধরে কানে কানে বলল, আমার না খুব খিদে লাগছে, সকাল থেকে কিছু খাইনি। কথাটা বলেই উমা শার্টের কলারটা আর আমার থেকে খানিকটা পিছিয়ে গেল। তখন আমি নিঃশ্বাস ফেলে বললাম, ওকে, তাই বলে এমন সিচুয়েশন তৈরি করবি? কি করব বল, সকালে তো বাজে কিছু করে ফেলছি তোর সাথে, তাই এমনটা করতে হলো। এমন করিস না বোন, হার্ট অ্যাটাক হয়ে যাবে এই ছোট ছেলেটার। রেডি হয়ে নে, বাহিরে তোকে ঘুরতে নিয়ে যাব, আর আমাদের দেশের রেস্টুরেন্ট থেকে ডিনার করাইয়া নিয়ে আসবো। জান, আমি তো রেডি। আরে এমন ড্রেসে বাহিরে যাওয়া ভালো হবে না। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। তাহলে কেমন ড্রেস পরবো? গতকালকে পরেছিলি সেই ড্রেস। ওটা তো আম্মু দিছিল পরার জন্য ফ্লাইটে। খালার পছন্দ আছে বটে। আচ্ছা আমি ড্রেস চেঞ্জ করে আসছি। উমা তার গত কালকের কাপড়টা সাথে করে নিয়ে বাথরুমে গেল, আর আমি আমার শার্টটা খুলে টি শার্ট পরে নিলাম। কিছুটা সময় পর উমা তার গতকালকের ড্রেসটা পরে এলো, আর আমিও গতকালকের ন্যায় তাকিয়ে আছি। তখন উমা বলল, এখন কি ঠিক আছে? আমি ঘাড় নাড়ালাম। তারপর আমার রুমের দরজাটা খুলে রুম থেকে বের হলাম। আমরা বাসার বাহিরে যেতে লাগছিলাম, তখন সুহা আম্মুকে বলল, আম্মু দেখো, ওরা কোথায় যেন যাচ্ছে। তোরা কোথায় যাচ্ছিস?
আম্মু, উমাকে আমাদের শহরটা ঘুরিয়ে দেখাবো আর রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসবো। আমিও যাব আম্মু ওদের সাথে। ওকে নিয়ে যা তাহলে। কিন্তু আম্মু, ঠিক আছে চলো। উমাই যখন নিয়ে যেতে চাচ্ছে যাক, তাতে আমার বাপের কি, কিন্তু ঘোরাঘুরি আর রেস্টুরেন্টে সিক্রেট করে তাহলে ভেজাল আছে। তাই আমার মন সাড়া দিল না। তাই আমি আম্মুকে বললাম, তোমার মেয়ে আর আমার মাঝে কাড়াকাড়ি টানাটানি হয়, আর এগুলো বাসায় করা গেলেও বাহিরে করা যাবে না, তাই সুহাকে নিতে চাই না আমি। ঠিক আছে, আমি ওসব করব না আম্মু, যেতে দাও না। তোর সাথে আমার কিছু কাজ আছে, থাক তুই বাসায়। আর তোরা সন্ধ্যার মধ্যেই ফিরবি। এই শহরটা দিনে যেমনটা সুন্দর, রাতে তেমন ভয়ঙ্কর। তুমি চিন্তা কইরো না আম্মু। তারপর আমি আর উমা বাসা থেকে বের হই। আমি আমার বাইকটার কাছে এলে উমা বলল, বাইকে নয়। তাহলে কি হেঁটে যাওয়ার ইচ্ছে আছে নাকি? না না না, সাইকেলের মতো চাক্কা, তবে সেটার 3টা টায়ার থাকে। ভ্যান, ঠেলাগাড়ি, রিক্সা? রিক্সা হবে হয়তো। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের বাসা থেকে খানিকটা দূরে গেলাম দুজনে। তারপর একটা রিক্সা পেলাম, তাই আমরা দুজন রিক্সাতে উঠে পড়লাম। আমরা কথা বলতে বলতে রিক্সাতে যাচ্ছিলাম। 20 মিনিট পর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। আমরা রিক্সা থেকে নেমে পড়লাম আর রিক্সাওয়ালার বিলটা দিয়ে দুজনে গিয়ে রেস্টুরেন্টে ভোজন করলাম। উমা তার নিজের ইচ্ছে মতো যা লাগে তাই খেয়ে নিল, আর আমিও। খাওয়া শেষ হলে রেস্টুরেন্টের বিলটা দিয়ে আমরা বাহিরে চলে এলাম। রেস্টুরেন্ট থেকে এবার নাকি হাঁটবে, আমিও কোনো বাধা দিলাম না। অনেক জায়গায় ঘুরলাম। সন্ধ্যা হওয়ার কাছাকাছি তখন আমি বললাম, বাসায় যাওয়া যাক এখন। না, আর একটু ঘুরবো। উমার কথা মতো ঘুরতে লাগলাম। একটা ফুলের নার্সারিতে ঢুকতে যাব এমন সময় 3টা ছেলে আমার আর উমার কাছে চলে এলো আর উমাকে টিস করতে লাগতেছিল। 3জনের মধ্যে একজন তো উমার শরীরের দিকে হাত বাড়িয়ে দিতে লাগলো। তখন আমি উমার সামনে আসি আর সেই ছেলেটি আমার মাথা ধরে ধাক্কা দিল। আমি কিছুটা দূরে গেলাম ধাক্কার কারণে, আর সেই ছেলেটি উমার বুকের দিকে হাত দিতে লাগলেই উমা ছেলেটিকে একটা বন চটকানি দিল আর ছেলেটি সোজা মাটিতে গিয়ে পড়ল। সেই দৃশ্য দেখে বাকি 2জন ছেলে দৌড় লাগালো আর মাটিতে পড়া সেইটা দেখে উঠেই তাদের পিছনে দৌড় লাগালো। তখন আমি উমার কাছে আসি আর বলতে লাগি, ওয়াও, এত জোরে থাপ্পড়! তুইও খাবি নাকি? আমি তো দোষ করিনি, তাহলে খামো না? দোষ করলে দিস। তখন উমা আমার গালে থাপ্পড় লাগালো। সেই ছেলেটির মতো এত জোরে না, আবার এত আস্তেও না। তখন আমি গালে হাত দিয়ে উমাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে মারলি কেন? তুই তো মারতে বলছিস। কখন আমি মারতে বললাম? একটু আগে বলছিলি দোষ করলে মারতে, তাই মারলাম, তবে একটু আস্তেই মারছি। আমি তো কোনো দোষ করলাম না। কি দোষ করছি আমি? তুই আমাকে টেরা নজরে সোজা নজরে দেখিস। এটা তো সবাইকেই দেখি, টেরা না সোজা। সবাইকে যেমন নজরে দেখিস সেরকম দেখিস না আমায়। আমি মেয়ে, তাই বুঝি। কিন্তু আমি তো বলতে গেলে আমার ঠোঁটে আঙুল রাখলো উমা আর বলল, জানি আমি তুই আমাকে পছন্দ করিস। উমার কথা শুনে আমার বুকের বাঁ পাশের হার্টবিটটা বাড়তে লাগলো। আমার কেমন জানি লাগছিল। অস্থিরতা আমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। এমন সিচুয়েশনে আগে কখনো পড়িনি। কি করা উচিত আমার মাথায় ধরছে না। আমার মাথাটা নিচু হয়ে গেল। তখন উমা আমার ঠোঁটের থেকে আঙুল সরিয়ে নিয়ে আমার মাথাটা উঁচু করে তার মিঠা ঠোঁটখানা আমার ঠোঁটের মাঝে ছুঁয়ে দিল। একটু ছুঁয়েই আমার থেকে সরে গেল। তখন আমার অস্থিরতা কোথায় গেল বুঝতেই পারলাম না। উমা আমার থেকে সরে কিছুটা দূরে গিয়ে পিছনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সাহস করে উমার সামনে গেলাম আর উমাকে জিজ্ঞেস করলাম, এটা কি করলি? তুই বুঝবি না, তুই তো অবুঝ বিড়াল। উমা মাথাটা উঁচু করে হাসতে হাসতে কথাটা বলল, আমি যদি বিড়াল হই তাহলে তুই বিড়াল নি? আর তুই? উমা বলতে পারল না আর কিছুই, কারণ উমার বলার জন্য মুখটার 2টি ঠোঁট আমার ঠোঁটের সহিত মিশিত আর ওর কোমরটা আমার 2 হাত দ্বারা জড়িত, কারণ আমি ওর কোমরটা ধরে টান দিয়েই আমার সহিত বুকের সহিত মিশিত করে চুম্বন করছি। আর উমার হাত দুটি আমার মুখের সাথে দিয়ে আরও ভালোভাবে চুম্বন করতে লাগছিল উমা। আমরা দুজন এরকম অবস্থায় আছি। তখন একটা লোক আমাদেরকে চলতে চলতে বলতে লাগছিল, এটা রাস্তা, বাসায় গিয়ে এগুলো করেন, এখানে না। তখন আমি আর উমা দুজন দুজনার থেকে সরে গেলাম আর দেখতে পেলাম বেশ কয়েকজন লোক আমাদেরকে দেখছিল, আর তাদের মধ্যে 2-4 জন লোক ভিডিও করতে দেখলাম। আমরা দুজন সেখান থেকে কোনো মতে সরে গেলাম আর একটা রিকশায় করে বাসায় চলে এলাম। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখতে পেলাম
আম্মু আব্বু টিভি দেখছে। তারা দুজনে একসাথে বসে টিভি দেখছিল।